মঞ্চে তখন চলছে সীতাহরণ পালা। ভিড়ে ঠাসা দর্শকদের মধ্যে 5 বছরের এক বালক এক মনে বিভোর হয়ে পালার গানগুলি শুনছিল। পরদিন সকালে বাড়ির পাঁচিলে বসে খেলা করতে করতে সে যখন পালার গানগুলি অবিকল গেয়ে চলেছে, তখন পরিবারের সকলেই একেবারে হতবাক। যে ছেলে কোনোদিনও গান শেখেনি, সে কি করে একবার শুনেই পালার ওই সব গান গাইছে? সেদিন পরিবারের সদস্যরা বুঝতে পেরেছিলেন বালকটির সহজাত সঙ্গীত প্রতিভার কথা। পরবর্তীকালে মাত্র 12 বছর বয়সে যখন সেই কিশোরের গাওয়া টপ্পার রেকর্ড প্রকাশিত হয়, তখন কারও বুঝতে বাকি ছিল না যে সঙ্গীত জগতের এক নক্ষত্র হয়ে বিরাজ করবে সে। আত্মভোলা সেই সুরসাধক আর কেউ নন, ভীষ্মদেব চট্টোপাধ্যায়। হ্যাঁ, আজকের গল্প ভীষ্মদেব চট্টোপাধ্যায়কে নিয়ে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের এই গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। আত্মভোলা সেই সুরসাধক ভীষ্মদেব চট্টোপাধ্যায় এক ঐশ্বরিক ক্ষমতায় তিনি শ্রোতাদের মন জয় করতে পারতেন। অনেকেই বলতেন ভীষ্মদেব শ্রোতাদের নাড়ি ধরতে জানতেন। তিনি সম্ভবত একমাত্র বাঙালি শিল্পী যাকে সকলে উস্তাদ বলে সম্বোধন করতেন। ভীষ্মদেব বাংলা তথা হিন্দুস্তানি রাগ সঙ্গীত জগতের এক বিস্ময়। তার সমৃদ্ধ গায়কিতে তান বিস্তার এমন দুর্বার গতিতে চলত যে প্রতি মুহূর্তেই থাকত অপ্রত্যাশিত চমক। কোথায় তিনি স্বর লাগাবেন কেউ জানত না। তেমনি তার সরগমও ছিল অনন্য। খেয়ালের পাশাপাশি তার ঠুমরি গায়কিতেও ছিল স্বকীয়তা। বাংলা রাগ প্রধান গানে তিনি নতুন এক ধারার স্ফুরণ ঘটিয়েছিলেন। শোনা যায় গানের আসরে ভীষ্মদেব গান গাওয়ার পরে বহু প্রতিষ্ঠিত শিল্পীও মঞ্চে উঠে সঙ্গীত পরিবেশন করতে সংকোচ বোধ করতেন। 1909 সালের 8ই নভেম্বর হুগলি জেলার পান্ডুয়ার সরাই গ্রামে ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের জন্ম। তার বাবা আশুতোষ চট্টোপাধ্যায় এবং মা প্রভাবতী দেবী। মাত্র 1 বছর বয়সে বাবা মায়ের সঙ্গে তিনি কলকাতায় চলে আসেন। ছোট থেকেই ভীষ্মদেবের মধ্যে আধ্যাত্মিকতা ছিল। উপনয়নের পরে বাবার আদেশে তিনি 11 বছর গৈরিক বসন পড়তেন। এমনকি ওই পোশাকেই স্কুল ও কলেজে যেতেন। বরাবরই জাগতিক বিষয়ে ভীষ্মদেবের কোনো আকর্ষণ ছিল না। প্রথমে তিনি সংস্কৃত কলেজিয়েট স্কুলে ভর্তি হন এবং পরে ক্যালকাটা ট্রেনিং একাডেমি থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। পরবর্তী সময়ে ভর্তি হয়েছিলেন বিদ্যাসাগর কলেজে এবং সেই সময় তাদের বসবাস ছিল বলরাম দে স্ট্রিটে। পরিবারে গান শোনার বা চর্চার কোনো চল না থাকলেও ভীষ্মদেবের মায়ের গান বাজনার প্রতি আকর্ষণ ছিল। সে সময় বাড়িতে যাতায়াত ছিল কৌতুক গায়ক হরিদাস বন্দ্যোপাধ্যায়ের, আর তার কাছেই শুরু হয় গান শেখা। তবে সে গান যে উপযুক্ত নয় সে কথা ভীষ্মদেবের মা বুঝেছিলেন। এরপরে প্রতিবেশী শরৎ দাস ভীষ্মদেবকে রানাঘাটের টপ্পা গায়ক নগেন্দ্রনাথ দত্তের কাছে নিয়ে গিয়েছিলেন। তিনি ছিলেন বদল খান সাহেবের ছাত্র। শোনা যায় কিছুদিনের মধ্যেই ভীষ্মদেব রেকর্ডে জোহরাবাই এবং গওহরজানের গান শুনে সেই সব গান অবিকল গাইতে পারতেন। 1920 সালে মাত্র 11 বছর বয়সে ভীষ্মদেব কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট হলে এক অনুষ্ঠানে গান গেয়েছিলেন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং আশুতোষ মুখোপাধ্যায় এবং তার গান শুনে পুষ্পস্তবক দিয়ে আশীর্বাদও করেছিলেন। অন্য একটি অনুষ্ঠানে রাধিকা প্রসাদ গোস্বামীও তার গান শুনে আশীর্বাদ করেন। বিদ্যাসাগর কলেজে পড়ার সময় কলেজ প্রতিযোগিতায় খেয়াল, টপ্পা ও ঠুমরি বিভাগে তিনি প্রথম স্থান অধিকার করেন এবং সেরা গায়কের পুরস্কারও পান। এর মধ্যেই একটি ঘটনা ঘটেছিল। 1923 সালে একদিন ভীষ্মদেব আপন মনে বসে বসে গান গাইছেন। এমন সময় বদল খান সাহেবের গান শেখানোর জন্য নগেন্দ্রনাথ দত্তের বাড়িতে এসে উপস্থিত। ভীষ্মদেবের গান শুনে তিনি অবাক হয়ে দাঁড়িয়ে পড়েছিলেন। দরজার আড়ালে দাঁড়িয়ে গানটি শুনে নগেন্দ্রনাথকে জিজ্ঞাসা করেছিলেন, লড়কা হোনহার হে কিসকা শাগরিদ হে? এরপরে নগেন্দ্রনাথ সব কথা খুলে বলতে তিনি বলেছিলেন, ইয়ে তুমহারে বস কি বাত নেহি।
সেই সুযোগে খান সাহেবকে শরৎ দাস জিজ্ঞেস করেছিলেন, খান সাহেব, আপনি কি ওকে শেখাবেন? এর উত্তরে বদল খান বলেছিলেন, কিউ নেহি। সেই থেকেই শুরু হলো এক নতুন অধ্যায়। একদিন বদল খান সাহেব রিকশা থেকে নামছেন, তিনি দেখলেন ভীষ্মদেব বাড়ির রকে বসে পা দুলিয়ে কেদারা গেয়ে চলেছেন। খান সাহেবকে দেখে ভীষ্মদেব গান থামানোর উপক্রম করতেই খান সাহেব তাকে ইশারায় গান চালিয়ে যেতে বললেন। এরপরে ভীষ্মদেব দীর্ঘ 14 বছর বদল খান সাহেবের কাছে তালিম নিয়েছিলেন এবং ভীষ্মদেবের ডাকনাম ছিল কালো। বদল খান সাহেব তাকে কাল্লু বলে ডাকতেন। কাজী নজরুল ইসলাম ভীষ্মদেবের একজন অত্যন্ত গুণমুগ্ধ ভক্ত ছিলেন। নজরুলের ইচ্ছেতেই 1933 সালে তিনি মেগাফোন কোম্পানির সঙ্গীত পরিচালক এবং প্রশিক্ষকের পদে যোগ দেন। সেই বছরেই মেগাফোন কোম্পানি থেকে তার গাওয়া 2টি খেয়াল প্রকাশিত হয়। এর অল্প সময়ের মধ্যেই এলাহাবাদ, দিল্লি, লখনৌ, বেনারস, কানপুরের বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার জন্য ভীষ্মদেব আমন্ত্রণ পেতে থাকেন। এছাড়াও অল ইন্ডিয়া রেডিও থেকে তার গান নিয়মিত প্রচারিত হতে থাকে। এরই মধ্যে মেগাফোন কোম্পানি থেকে তার বেশ কিছু গানের রেকর্ড প্রকাশিত হয়, যার মধ্যে খেয়াল, ঠুমরি ছাড়াও ছিল হারমোনিয়াম বাদনের একটি রেকর্ড। শুধু গায়ক হিসেবে নয়, ভীষ্মদেব সুরকার হিসেবেও ছিলেন চরম সফল। মেগাফোন কোম্পানি থেকে প্রকাশিত বেশ কিছু পালা নাটকেও তিনি সুর দিয়েছিলেন। 1936 সালে মেগাফোন কোম্পানির কর্ণধার জে.এন. ঘোষ এবং কবি অজয় ভট্টাচার্যের অনুরোধে ভীষ্মদেব বাংলা গান রেকর্ড করতে রাজি হয়েছিলেন। একদিন তিনি জানতে চাইলেন, গান লেখা হয়েছে না? অজয় ভট্টাচার্য গান দুটি তার হাতে দিতেই ভীষ্মদেব বলেছিলেন রেকর্ডিং এর ব্যবস্থা করতে। এতে সকলেই তো অবাক। গান দুটি না দেখেই তিনি রেকর্ড করার কথা বললেন। রেকর্ডিং এর সময় উপস্থিত ছিলেন স্বয়ং কাজী নজরুল। রেকর্ডিং রুমে ঢুকতে ঢুকতে ভীষ্মদেব গান দুটিতে একবার চোখ বোলালেন খালি, সঙ্গে সঙ্গে সুর করে রেকর্ডও করে ফেললেন। সেই গান দুটি ফুলের দিন হলো যে অবসান এবং শেষের গানটি ছিল তোমারও লাগি। রেকর্ডিং শেষে কাজী নজরুল ভীষ্মদেবকে বলেছিলেন, তুমি ভগবান না ভূত? ভীষ্মদেবের গাওয়া অন্যতম কালজয়ী বাংলা গান যদি মনে পড়ে সেদিনের কথার নেপথ্যে রয়েছে একটি কাহিনী। প্রথমে ভীষ্মদেব কাফি ভৈরবীতে ভলা মোরা মনোভাতি মুরলী বাজাই নামে একটি ঠুমরি রেকর্ড করেছিলেন। তিনি ভেবেছিলেন পরে ওই গানের সুরে একটি বাংলা গান রেকর্ড করবেন। ইতিমধ্যেই শচীন দেব বর্মন ওই গানেরই সুরে একটি বাংলা গান জাগো মামো সহেলি গো রেকর্ড করেন। এরপরে ভীষ্মদেবও ভাবনা চিন্তা করে একটি রাগ প্রধান বাংলা গান রেকর্ড করেন। গানটি হলো যদি মনে পড়ে সেদিনের কথা। গানটি রেকর্ড করার পরে মেগাফোন কোম্পানির কর্ণধার জে.এন. ঘোষ তাকে বলেছিলেন তার গাওয়া অন্যান্য গানের তুলনায় এই গানটি অনেক হালকা চালের। এর উত্তরে একটু হেসে ভীষ্মদেব বলেছিলেন এই গানটিই বেশি চলবে। 1937 সালে তিনি ফিল্ম কর্পোরেশনে যোগ দেন সঙ্গীত প্রশিক্ষক এবং পরিচালক হিসেবে। ছায়াদেবীকে অভিনয় জগতে এনেছিলেন স্বয়ং ভীষ্মদেব চট্টোপাধ্যায়। গলায় উপযুক্ত সুর না থাকায় ছায়াদেবীকে নিউ থিয়েটার্সে নায়িকার ভূমিকায় উপযুক্ত মনে করেননি রায়চাঁদ বড়াল। সেই সময় ফিল্ম কর্পোরেশনে ছিলেন ভীষ্মদেব। তিনি ছায়াদেবীকে বলেছিলেন একটা গান গেয়ে শোনান তো। গান শুনে ভীষ্মদেব চট্টোপাধ্যায় বলেছিলেন আমি যা বলবো যদি করেন আমি গান গাইয়ে নেব। সেই ছবির নাম রিক্তা আর নায়িকার ভূমিকায় ছিলেন ছায়াদেবী। সেই ছবিতেই ভীষ্মদেব প্রথম সিনেমার গানে ভারতীয় সুরকার হিসেবে প্রাচ্য এবং পাশ্চাত্য দুই ধারার সুরের প্রয়োগ করেন। গানটি ছিল আরও একটু সরে বসতে পারো, আর একটি গান ছিল আকাশরূপী হে মহাকাল নমো নমো। গানটি লিখেছিলেন প্রেমেন্দ্র মিত্র এবং ভীষ্মদেবের সহযোগী হিসেবে শচীন দেব বর্মন 4টি চলচ্চিত্রে কাজ করেছিলেন। ভীষ্মদেবের কর্মজীবন ছিল ব্যস্ততায় পরিপূর্ণ। একদিকে প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী, অন্যদিকে মেগাফোন রেকর্ড কোম্পানি এবং ফিল্ম কর্পোরেশনের সঙ্গীত প্রশিক্ষক এবং পরিচালক। সকলে যখন ঘুম থেকে উঠতেন দেখতেন তার ঘরের সামনে 26 জোড়া জুতো
আবার সন্ধেবেলা যখন বাড়ি ফিরতেন দেখতেন সেই ঘরের সামনে আরো ২৬ জোড়া জুতো। সকলেই তার কাছে কিছু না কিছু চাহিদা এবং প্রত্যাশা নিয়ে আসতেন। তবে ভীষ্মদেবের মতো একজন সংবেদনশীল এবং স্পর্শকাতর শিল্পীর পক্ষে এইসব চাহিদা পূরণ করা সম্ভব ছিল না। এর থেকেই মনে মনে তৈরি হয় এক অতৃপ্তি, যা তাকে অস্থির করে তুলেছিল। আর এই অস্থিরতা থেকেই তিনি হারিয়ে ফেলেছিলেন মানসিক শান্তি, এবং সেই মানসিক শান্তির সন্ধানে তিনি পন্ডিচেরি যাওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন। হয়তো ভেবেছিলেন সেখানে মানসিক শান্তির সঙ্গে নির্বিঘ্নে সঙ্গীত চর্চাও করতে পারবেন, কিন্তু তেমনটা হয়নি। কর্মজীবনের শীর্ষে থাকাকালীন ভীষ্মদেব হঠাৎই চেয়েছিলেন পারিপার্শ্বিক এইসব চাহিদা, যশ, প্রতিপত্তি থেকে একটু মুক্তি পেতে। তখন ল্যান্সটাউন রোডে চিত্ত গঙ্গোপাধ্যায়ের বাড়িতে পন্ডিচেরির অরবিন্দ আশ্রমের অনেকেরই যাতায়াত ছিল। তারা সেখানে গান বাজনাও করতেন, এবং ভীষ্মদেবেরও সেখানে যাতায়াত ছিল, এবং সেই সূত্রে আশ্রমের শ্রীমায়ের সঙ্গে তার যোগাযোগ হয়। ভীষ্মদেবের গলায় বরাবরই ফ্যারেঞ্জাইটিস ছিল। শ্রীমা তাকে পন্ডিচেরিতে আসতে বলেছিলেন এবং সেখানে তার গলার উপযুক্ত চিকিৎসা করানোর কথাও বলেছিলেন। ১৯৪০ সালে ভীষ্মদেব পন্ডিচেরি যান। পন্ডিচেরি যাওয়ার পরে তার গলায় চিকিৎসাও শুরু হলো। পরে সকলেই তার গান শুনতে চাওয়ায় তিনি প্রতিদিন আধ ঘন্টা গান করতেন, কিন্তু পরবর্তী সময়ে কোনো এক অজানা কারণে তৎকালীন আশ্রম কর্তৃপক্ষের নির্দেশে তার গান গাওয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। এর ১ বছর পরে তাকে কিছুদিনের জন্য ফিরিয়ে আনেন তার শিষ্য পূর্ণিয়ার বয়নৌলি এস্টেটের কুমার শ্যামানন্দ সিংহ। তবে তিনি ফের পন্ডিচেরি ফিরে যান। এরপর দীর্ঘ ৭ বছর তার সঙ্গে পরিবারের কারো কোনো যোগাযোগ ছিল না। ৭ বছর পরে ১৯৪৮ সালে ভগ্ন স্বাস্থ্য নিয়ে তিনি পাকাপাকিভাবে কলকাতায় ফিরে আসেন। এই পর্বে অনেকেরই মনে হতে লাগলো ভীষ্মদেব আর আগের ভীষ্মদেব নেই। তার চালচলন, কথাবার্তা সবকিছুর মধ্যেই একটা পরিবর্তন এসেছে। এরই মধ্যে নিন্দুকেরা রটিয়েছিলেন ভীষ্মদেবের মস্তিষ্ক বিকৃতি ঘটেছে, এবং ফিরে আসার পরে ভীষ্মদেব পুনরায় সঙ্গীত চর্চায় মনোনিবেশ করেন। দেশের বিভিন্ন সঙ্গীত সম্মেলন এবং জলসায় গান গাওয়ার পাশাপাশি তিনি বেশ কিছু গান রেকর্ডও করেন। তখন তাকে পুনরায় চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনার জন্য অনুরোধ করা হলেও তিনি রাজি হননি। পন্ডিচেরি থেকে তার ফিরে আসার পরে মানে খবরটা যখন পান, ছুটে এসেছিলেন স্বয়ং বেগম আক্তার। বলেছিলেন, আরে বাহ, সুর ওয়াপাস আ গয়া। ভীষ্মদেব চট্টোপাধ্যায়কে নিয়ে বিভিন্ন সময় নানা গুজব রটানো হয়েছিল। তিনি বদল খান সাহেবের শিষ্য হলেও একসময় ফৈয়াজ খান সাহেবের কাছে কিছু বন্দিশ শেখার জন্য গিয়েছিলেন, এবং এর জন্য দুই শিল্পীর মধ্যে ভুল বোঝাবুঝিরও সৃষ্টি হয়েছিল। ভীষ্মদেব কখনোই ফৈয়াজ খান সাহেবের কাছে গান্ডা বাঁধেননি। ভীষ্মদেব যখন আগ্রায় গান শিখতে গিয়েছেন, তখন দিলীপচন্দ্র বেদী টেলিগ্রাম মারফত বদল খান সাহেবকে জানিয়েছেন, আপকা শাগরিদ হামারে ঘরানে মে আ গয়া। অথচ এই ব্যাপারে ভীষ্মদেব কিছুই জানতেন না। তিনি যখন কলকাতায় ফিরলেন তখন গোটা শহর জেনে গিয়েছে যে তিনি ফৈয়াজ খান সাহেবের কাছে গান্ডা বেঁধে গান শিখছেন। আর এর জন্যই গুরু শিষ্য দুজনের মধ্যেই চাপা মান অভিমানও তৈরি হয়েছিল। একথা ঠিক যে এই ঘটনায় বদল খান সাহেব অত্যন্ত রেগেও গিয়েছিলেন, তবু গুরু শিষ্যের সম্পর্ক কখনো একেবারে ম্লান হয়ে যায়নি। বাবা হিসেবে কেমন ছিলেন ভীষ্মদেব? শিল্পীর কনিষ্ঠ পুত্র জয়ন্ত চট্টোপাধ্যায়ের কথা অনুসারে বাবা ছিলেন অনেকটাই আলাদা। তাকে অনুসরণ করতে ইচ্ছে করত, অথচ করা যেত না। তিনি গান শেখাতে শেখাতে বলতেন, মনের আলো জালো সুর আপনা থেকেই আসবে। আরও বলতেন, আমার গান শোনো, তোমার গান গাও। পরে বুঝেছিলাম এই কথার তাৎপর্য। প্রতি সপ্তাহে ২ থেকে ৩ দিন তিনি কিছুই খেতেন না। ঘরের দরজা বন্ধ থাকত, এমনকি জল পর্যন্ত পান করতেন না। তারপরে যখন ঘর থেকে বার হতেন, তিনি এক অন্য মানুষ। এরই মধ্যে যখন অনুষ্ঠান করতে গিয়েছেন, কাপের পর কাপ চা খেতেন। তারপরে যখন মঞ্চে উঠে গান ধরতেন, তবলচি এবং সারেঙ্গি বাদক তার সঙ্গে সঙ্গত করতে গিয়ে একেবারে হিমশিম খেতেন।
একটা তান শেষ করতে না করতেই আরো ২-৩টে তানও ধরে ফেলতেন। শিক্ষক হিসেবে তিনি ছিলেন ছাত্রদরদী, ছিল গভীর অন্তর্দৃষ্টি। তার শিষ্যদের মধ্যে শ্যামানন্দ সিংহ, শচীন মুখোপাধ্যায়, কৃষ্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়, শচীনদেব বর্মণ সহ সুরেশ চক্রবর্তী, প্রকাশকালী ঘোষাল, ভবানী দাস, হিমাংশু রায়, চিন্ময় চট্টোপাধ্যায়, যুথিকা রায়, বেগম আক্তার, কানন দেবী ও ছায়া দেবী ছিলেন উল্লেখযোগ্য। রাধিকা মোহন মৈত্র ভীষ্মদেব চট্টোপাধ্যায়কে বলতেন যোগী পুরুষ। সঙ্গীত ছাড়া কোনো কিছুই তার উপরে প্রভাব ফেলত না। প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে তিনি ভালো রোজগার করলেও তার কোনো ব্যাংক অ্যাকাউন্টই ছিল না। শোনা যায়, ট্রামে উঠলে পকেট থেকে এক মুঠো পয়সা বের করে কন্ডাক্টরের সামনে হাতটা মেলে ধরতেন, কন্ডাক্টর নির্দিষ্ট ভাড়াটি তুলে নিতেন। রিকশায় উঠলেও পকেট থেকে এক মুঠো পয়সা বার করে রিকশাওয়ালার হাতে তুলে দিতেন। একবার বালিগঞ্জে এক অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছেন, সঙ্গে ছিলেন কেরামাতুল্লাহ খান এবং তার শিষ্য সুরেশ চক্রবর্তী। সেদিন ছিল কোজাগরী পূর্ণিমা। সকলেই যখন বাড়ি ফেরার জন্য উদগ্রীব, তখন হঠাৎ ভীষ্মদেব গাড়িতে তেল ভরে নিয়ে আহ মানে একেবারে একটা জায়গায় গাড়ি থামানোর নির্দেশ দিয়ে গাড়ি থেকে নেমে উচ্চ স্বরে ডাকতে লাগলেন, নির্মলদা, নির্মলদা। একটু পরেই নির্মলবাবু বারান্দায় আসতেই ভীষ্মদেব বললেন, নির্মলদা, চলো একটু বেরিয়ে আসি। ভীষ্মদেবের অনুরোধ ফেলতে না পেরে তিনি গাড়িতে এসে বসলেন। আর এরপরেই ভীষ্মদেব বললেন, চলো ডায়মন্ড হারবার। সকলেই হতবাক, কিন্তু ভীষ্মদেবের আকর্ষণ এতটাই প্রবল ছিল যে কেউ তাকে না বলতে পারলেন না। ডায়মন্ড হারবারে তারা যখন পৌঁছলেন তখন গভীর রাত, দোকানপাট সব বন্ধ। অনেক ডাকাডাকির পরে কয়েকটা ছোট ছেলের দেখা মিলেছিল। তাদের চেষ্টায় একটা শতরঞ্চি পাওয়া গিয়েছিল এবং সেটা পেতেই জ্যোৎস্না প্লাবিত সেই রাতে শুরু হয়েছিল এক মায়াবী গানের আসর। এবং সেই রাতে ভীষ্মদেব গেয়েছিলেন যোগিয়া। উপস্থিত সকলেরই মনে হয়েছিল এ সুর কোনো মানুষের কণ্ঠে আসে না। সেই রাতে চায়ের পরিবর্তে মিলেছিল শুধুই ডাবের জল, এবং সেই আসর চলেছিল সকাল 7টা পর্যন্ত। আট পৌরে জীবনে ভীষ্মদেব ছিলেন অতি সাধারণ। ভালোবাসতেন সিনেমা দেখতে। মেট্রো এবং সোসাইটি, এই দুই সিনেমা হলে তার জন্য বিশেষ আসনও রিজার্ভ করা থাকতো। কখনো কখনো ভীষ্মদেব একটা সিনেমা একাধিকবারও দেখেছেন। কখনো বা একটি সিনেমার বিশেষ অংশ তিনি বারবার গিয়ে দেখতেন। ছিলেন ভোজন রসিকও। খেতে ভালোবাসতেন নিজাম, আমিনিয়ার মাংসের হরেক রকম সব পদ। বন্ধু বান্ধবদের সঙ্গে হয়তো গল্প করতে বসেছেন, হঠাৎ তার মধ্যেই কেমন আনমনা হয়ে যেতেন। কখনো কখনো বন্ধুদের ঠেলা খেয়ে আবার বাস্তবে ফিরতেন। তার শেষ সঙ্গীতের অনুষ্ঠান কলা মন্দিরে বাদল খান সাহেবের স্মরণ সভায়। শেষ জীবনে ভীষ্মদেব অগ্ন্যাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। বেড়ে গিয়েছিল রক্তক্ষরণও, এবং শেষে একদিন জ্ঞান হারালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 1977 সালের 8ই অগস্ট সন্ধে তার অবস্থার অবনতি হয়। তবু তারই মধ্যে চিকিৎসকদের বলেছিলেন তাকে বসিয়ে দিতে। শেষ সময় উপস্থিত বুঝতে পেরে বলেছিলেন টিউবগুলি সমস্ত খুলে দিতে। তারপরে একটু জল চেয়েছিলেন। শেষবার জল খেয়ে তিনি চোখ বুজলেন। ঘড়িতে তখন রাত 8:05। নিভে গেল রাগ সঙ্গীতের এক অম্লান শিখা। হয়তো যুগপুরুষরা এরকমই হন। তিনি যুগপুরুষ কিনা এটা আমরা বলতে পারবো না, তবে এক মহান সঙ্গীত সাধক ছিলেন এ বিষয়ে কোনো আহ, চিন্তার অবকাশই তিনি রাখেননি। তার বর্ণময় জীবনের বহু সময় এটা প্রকাশ পেয়েছে যে ভীষ্মদেব চট্টোপাধ্যায় এবং রাগ সঙ্গীত দুটি সমার্থক শব্দ। তো বন্ধুরা, এই রইল আপনাদের জন্য গল্প। আমাদের গল্প যদি ভালো লাগে তাহলে আবারও যাওয়ার আগে মনে করিয়ে দিই, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য। আর আমাদের ইনফরমেশন যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন আমাদের গল্পগুলো, যাতে আমরা পৌঁছে যেতে পারি আরো অনেক মানুষের কাছে।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। ধন্যবাদ।